রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। অভাগীর জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের একটা নতুন ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে এসে হাজির হয়েছি। তো আজকের আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেক দিন আমি কিছু না কিছু আমার জীবন কাহিনী তোমাদের সঙ্গে সেটাকে তুলে ধরি। আজকের একটা সম্পূর্ণ নতুন টপিকে ভিডিও হবে, একদম সম্পূর্ণ। তো তোমরা অনেকেই আছো আমাকে, যেহেতু চ্যানেলটা আমার নতুন, তবে সম্পূর্ণ সব কিছু আমি একটার ভিডিওর মধ্যে দিতে পারি না। তো আস্তে আস্তে তোমাদেরকে সমস্তটা কিছু বলবো। আমার জীবনের অনেক কিছু আছে তোমাদের সঙ্গে শেয়ার করা, সেগুলো একটা দুটো ভিডিওর মাধ্যমে হবে না। আস্তে আস্তে তোমরা আমার ভিডিওগুলো দেখো, তোমরা সমস্তটা কিছু। আমি বলেছি যে আমার বাবার দুটো দ্বিতীয় বিয়ে করেছিল। তো আমার মা তো যেহেতু প্রথম ছিল, আমি আমার মায়ের প্রথম, মানে আমি প্রথম সন্তান ছিলাম। কিন্তু বাবা কেন দ্বিতীয় বিয়ে করলো? আমার মা কি মারা গিয়েছিল তারপরে কি বাবা দ্বিতীয় বিয়ে করেছিল? আর কেনই বা করেছিল? তো সমস্তটা কিছু বলবো। মা কি এখনো বেঁচে আছে? তো সমস্তটা দেখতে হলো তোমরা প্লিজ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। আর একটা ভিডিওর মাধ্যমে সব কিছু তো বলা যায় না। আর এই চ্যানেলটা আমার নতুন, তবে আস্তে আস্তে তোমরা সমস্তটা কিছু জানতে, এই চ্যানেলটাকে তোমরা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকো, তারপরে আস্তে আস্তে তোমরা সমস্তটা কিছু কিন্তু জানতে পারবে। তো তখন আমার বাবা একটা ভালো কাজ করতো, আমাদের এখানে আশ্রমের ওখান থেকে কাজ দিয়েছিল বাবাকে, ভালো কাজ করতো। সেই দেখে কিন্তু আমার দিদিমারা, মানে আমার দিদারা আমার মায়ের সম্বন্ধ নিয়ে আসে এখানে, মানে কাজটা ছিল বলে সেই কাজের জন্যে বাবার সঙ্গে অ্যাকচুয়ালি মায়ের বিয়েটা দেয়, যাতে মানে শুনেছিলাম নাকি ওটা খুব ভালো একটা কারখানায় বাবা কাজ করতো। মানে বিয়েটা নতুন হয়েছে তার আগে, মানে বিয়ে দেখাশোনা চলার আগে থেকে নাকি কাজটা ভেতরে ছেড়ে গিয়েছিল, সেটা দিদিমারা জানতে পারেনি। তো তারপরে যখন বিয়ে হয়ে যায়, তো তখন দেখলো যে না, কাজটা আর নেই। তো বাবা কিন্তু আর কোনো কাজের চেষ্টা অন্য জায়গায় করেনি। উপরন্ত আস্তে আস্তে বাবা নেশা করতে থাকে, এমনি যেগুলো বলে জুয়া খেলে, তাস খেলে, মানে অনেক রকমের, মানে একটা বন্ধু বান্ধবদের মধ্যে পড়ে একটা জর্জরিত হয়ে গেছিল। আস্তে আস্তে ধীরে ধীরে বাবার মানে ওই সবের দিকে নেশাটা আরও অতিরিক্ত বেড়ে গেল। এইরকম হতে হতে বাবা মানে একদম পুরো ওই দিকটায় পুরো ডুবে রইল, মানে সব সময় নেশা করতো আর তাস খেলতো, বন্ধু বান্ধবদের মধ্যে মানে বাবা সব সময় ডুবে থাকতো। এইদিকে হয়েছে কি, সংসারে অভাব, নতুন বউ সবে সংসারে গিয়েছে, খেতে পারতো না। কিন্তু আমার মানে মামার বাড়ি, মানে মামাদের মোটামুটি তখন ধান চাল ছিল, খাওয়া মাখার কোনো অভাব ছিল না মোটামুটি। মাকে যখন বিয়ে দেয় অনেক গয়নাগাটি দিয়েও নাকি বিয়ে দিয়েছে, দিদারা দিয়েছে, যা যা দিয়েছে সেগুলো বাবা মানে এতটাই মানে নেশা করতো, তো সব কিছু ভুলে যেত। এমনকি মার যেসব গয়নাগাটি পেয়েছিল বিয়েতে, কানের সোনার দুল ছিল, হাতের যা যা চুড়ি টুড়ি যা দিয়েছিল, সেগুলো বাবা কী করতো না, নেশা করতো তখন, আর জুয়া খেলতো। তো সেইগুলো বন্ধক দিয়েছিল, মানে সেগুলো সমস্তটা কিছু বিক্রি করে দিয়েছিল, কানের দুল পর্যন্ত দিয়ে দিয়েছিল। মা অনেক সহ্য করেছে, মা খুব কান্নাকাটি করতো, কিন্তু মা তখন দিদাদের কাছে কিছু বলতে পারে না। একটা নতুন মেয়ে তখন কি করে বলবে? আস্তে আস্তে মা ভেবেছিল যে হয়তো আমার বাবা ভালো হয়ে যাবে, এখন এখন কিছু বলবো না। তো মা অনেক কিছু মুখ বন্ধ করে সহ্য করতো, কিন্তু না, বাবা আস্তে আস্তে কোনো পরিবর্তন আসেনি। উল্টে আরও বাবা কিন্তু যত দিন যাচ্ছিলো তত মানে আরও বেশি খারাপের দিকে রাস্তায় চলে যাচ্ছিলো। আর আমার মা ছিল ভীষণ মানে ভীতু ছিল, আমার মতন ভীতু। মা কোনো কথা মুখ ফুটে কাউকে কিছু বলতে পারতো না, শুধু কাঁদতো। এদিকে খাওয়া হতো না ঘরে, মানে কি একটা বাড়ির বেটা ছেলে না খাটলে যা হয়, তো তখন খাটতো না। কিন্তু আমার ঠাকুমা কিন্তু মেন, মানে কীরকম বলো তো, ছেলে খাটতো না, ঠাকুমা সেটাকে প্রশ্রয় দিত। ঠাকুমা বলে ছেলে খাটছে না, তা কী হয়েছে, আমি তো এনে দিচ্ছি। কিন্তু ঠাকুমা কি করবে, লোকের বাড়িতে হয়তো একটু কাজকর্ম করে নিয়ে একটু অল্প করে চাল নিয়ে আসলো, সেই শুধু চালটা, তার সঙ্গে কোনো একটু মানে একটু সবজি নেই, একটু আলু নেই, হাট বাজার যেটাকে বলে, সেগুলো কিন্তু কিছু নেই। মানে সেই চালটাকে ফুটিয়ে সারাদিন শুধু ভাত খেত, এরকম সহ্য করতো। একদিন কি হলো না, মানে মায়ের যে বিয়ের শাড়ি দিয়েছিল, যেটা, তো সেই বিয়ের শাড়িটা পর্যন্ত বাবা বিক্রি করে দিয়ে, মানে কীরকম, মানে নিজে ইনকাম করতে পারতো না, ঘরে জিনিসপত্র যেগুলো থাকতো সেগুলোকে বিক্রি করে বন্ধক দিয়ে সেই টাকাটা নিয়ে তবে সেই
নেশাও করতো, এমনকি জুয়াও খেলতো। মানে এতটাই মানে ওই দিকটায় ডুবে গিয়েছিল, না হলে পাগলা হয়ে যাবে। ঘরে কোনো জিনিসপত্রই রাখতে দিত না। আর যদি সেগুলোর জন্যে মা বাধা দিত যে তুমি কেন এই জিনিসটা আমার বাপের বাড়ির জিনিস নিয়ে তুমি কেন দিচ্ছ, বন্ধক দিচ্ছ বা কেন বিক্রি করছো, তখন মাকে খুব মারধর করতো। মানে আমি লোকের মুখে শুনেছি, তখন তো আমি তো আর হইনি, আর হওয়ার পরেও শুনেছি, মানে বড় হওয়ার পরে আমি ওইগুলো লোকের মুখ থেকে শোনা। মাকে এত মারতো, মা পুরো প্রায় অজ্ঞান অজ্ঞান হয়ে যেত। মার তখন বড় বড় চুল ছিল, চুল ধরে মারতো, কারণ মা বাবার কোনো তখন জ্ঞান থাকতো না। যদি ওনার মন মতো যদি জিনিস না পেত, তখন কিন্তু উনি সম্পূর্ণ একদম উন্মাদ হয়ে যেত। তো তারপরে আমি অনেক কষ্টর পরে, মা অনেক কষ্ট সহ্য করার পরে আমি হই। তো আমি হওয়ার পরে তো আরও অভাব দেখা দেয়, কারণ মা একটা গর্ভবতী মায়ের যখন সন্তান হয়, তার কিন্তু আস্তে আস্তে সে বাচ্চা যখন সন্তান যখন বুকে দুধ পান করে, তার কিন্তু মানে খিদেটা আরও বাড়ে। তো মা দিনের পর দিন খুব কান্নাকাটি করতো। তো সেই সময় কিন্তু আরও সংসারে অশান্তি হতো। তো ঠাকুমা কিন্তু কখনো মানে একটাই প্রশ্রয় দিয়ে এসেছে, ছেলেকে কখনো শাসন করেনি। হ্যাঁ করেছে, কিন্তু এমন সময় করেছে যে সেটাকে মানে সঠিকভাবে করেনি, যার জন্য কিন্তু আমার বাবা একদম পুরো মানে অবাধ্য, মানে কথার অবাধ্য হয়ে গেছিলো। কেউ কিছু বললেও কোনো কিছু যায় আসতো না। উল্টে যদি মানে যদি না সেই জিনিসগুলো পেত, আরও উল্টে অশান্তি করতো, ঘরের জিনিসপত্র সব ভাঙচুর করে দিত। মানে ওনার ঠিকঠাক টাইমে খেতেও দিতে হবে, প্লাস উনি যা খুশি করবে সেটাকে মেনে নিতে হবে। সেই জন্যে মা খুবই কষ্ট পেয়েছিল, মাকে অতিরিক্ত হারে মারধর করতো, মানে খেতে দিত না, সারাদিন বাড়ি থাকতো না। মা মানে বাবা সারাদিন চলে যাবে, বাবার ওপর রাগটা সেটা ঠাকুমারা কী করতো, মার ওপরে মাকে নিয়ে টর্চার করতো। মার ওপরে খুব অশান্তি করতো যে তোর স্বামী খাটে না, তুই কেন খাবি, এই করবি তাই করবি, মানে মাকে উল্টো পাল্টা বলতো। কিন্তু ছেলে যখন আসতো তখন কিন্তু আমার ঠাকুমা কিন্তু চুপচাপ হয়ে যেত। মা বলছে তুই বিয়ে করে এনেছিস, তোর বউকে তুই খেতে দিবি, এইগুলো নানানটা মানে মাকে শোনাতো। নিয়ে মার প্রচুর মারধর করতো। মা সেগুলো যখন বাড়িতে বাবাকে বলতো, বাবা নিয়ে আবার ঠাকুমার কাছে বলতো যে তুমি এরকম বলেছো। এবার বাবা বাইরে চলে যাচ্ছে, এবার ঠাকুমা মার সঙ্গে অশান্তি করবে। আস্তে আস্তে বাবা মানে একের পর এক মানে অত্যাচার করতে থাকে, মা সহ্য করতে পারতো না। এবার দেখতে পারলো দিদিমারা আস্তে আস্তে জানতে পারলো যে আমার মা মানে খিদেতে না খেয়ে থেকে থেকে এমন হয়ে গেছিলো, মা বড় রোগে পড়ে গিয়েছিলো। মা মানে প্রায় বিছনা সজ্জা হয়ে গেছিলো, মরণ খবর উঠে গিয়েছিলো। তো সেই অবস্থায় চিকিৎসা করার মতন কেউ ছিল না। বাবা মানে একদমই ভালো ছিল না। বাবা মানে নিজের ঘর সংসারের কথা একদম চিন্তা করতো না। নিজে তো খাটতো না, ঘরে হয়তো কেউ কষ্ট করে একটা কোনো কিছু জোগাড় করে এনে রাখলো, সেটাকে নিয়ে লোকে ধরে দেবে, বিক্রি করে দেবে। যদি 1 কিলো চাল কেনা হয়, সেটা বিক্রি করে দিয়ে আসবে, কিন্তু ভাবলো না যে সংসারে আমার একটা গর্ভবতী মা রয়েছে, মানে সন্তান রয়েছে। সেই মানে আমার নিজের স্ত্রী, সে কি খাবে, সে তো একটা পরের মেয়ে। একটা বাচ্চা হয়েছে, যে সন্তান হয়েছে, সে বাচ্চাটার দুধ খাবে কি করে। তো আমার কথা তো ভাবতো না, কারোর কথাই ভাবতো না। তাহলে বলো একটা মেয়ে সেখানে কিভাবে সংসার করবে। আর মা তো যদি কিছু বলতে যেত, মাকে এত মারতো, মা পুরো আর বিছনা থেকে উঠতে পারতো না। তো আমাদের ওখানে প্রায় মানুষই গল্প করেছে যে তোর মা খুবই ভালো মানুষ ছিল, মা এইসব অত্যাচার সহ্য না করতে পেরে মা চলে গিয়েছিল। মা বড় অসুখ হয়ে মা আমার মানে পড়েছিল, মার ওঠার মতন ক্ষমতা ছিল না। তো আরও অনেক ঘটনা রয়েছে, মাকে প্রচুর মেরেছিল, মা তো পুরো কান টান ছিঁড়ে নিয়েছিল, মার খুব অবস্থা খারাপ হয়েছিল। তাই তখন আমার দাদু মানে আমার যে দাদু বাবার মায়ের বাবা বলেছিল যে ও বাড়ি আর তোমার যেতে হবে না। তো আমাকে নিয়ে চলে গিয়েছিল, কিন্তু তখন আমি একটু ছোট ছিলাম, আমার জ্ঞান ছিল না, 2-2.5 বছর বয়স হবে। তখন কি আর অতটা মনে ছিল। কিন্তু বাবারা ভেবেছিল যে আমি মানে মেয়েটাকে নিয়ে চলে আসলে তাহলে আমার মা চলে আসবে। তো এই ভেবে ওরা অনেক লোকজন নিয়ে এসেছিলো, বাবারা নিয়ে এসেছিলো মাকে আনার জন্যে। কিন্তু তাদের কাছে যখন সমস্তটা খুলে বলা হয় যে এই রকম অত্যাচার করে, এরকম খাটে না খোটে না, সমস্তটা শুনে তারা তখন বলে যে না তুমি যেরকম আছো সেরকম থাকো, ওখানে গেলে তোমার মেরে ফেলে দেবে। মানে বাবা সত্যি বলতে কারোর কথাই ভাবতো না। তো সেই জন্যে একদিন বাবা হঠাৎ করে
মানে মায়ের কাছে এসে বলে যে আমার মার মানে আমার ঠাকুমার কথা বলে যে আমার মায়ের খুব বাড়াবাড়ি, এক্ষুনি মারা যাবে, মানে নাতনিকে একটু দেখতে চেয়েছে, একটু দেখে মানে দেখা হয়ে গেলে আবার আমাকে মামার বাড়ি মানে মায়ের কাছে পৌঁছে দেবে বলে এই রকম বলে আমার কাছে নিয়ে আসে। নিয়ে এসে আর দেয় না। মারা যখন মা অনেকবার আনতে গিয়েছিল, আমাকে আনার চেষ্টা করেছিল, কিন্তু যেই আনতে গেছে তখন খুব মারা মেরেছে মাকে, বলেছে মেয়ে দেবো না, মানে ওদের ইচ্ছা যে মা ওখানে চলে যাবে। তো সেই থেকে আমি ঠাকুমার কাছে চলে যাই, কিন্তু মা অনেকবার চেষ্টা করেছিল আমাকে নেওয়ার, কিন্তু ওই যে মারা খুব ভীতু ছিল, তো সেই জন্য আমার কিন্তু মায়ের কাছে থাকা হয়নি। আমার দাদু বলেছিল যে যখন তোর মেয়ে বুঝতে শিখবে, বড় হবে, জ্ঞান হবে, তখন আসবে। সত্যি বলতে আমার বাবা একদম ভালো ছিল না। আমি বড় হয়েছি, আমি আমার বাবার কাছে থেকেছি, আমি জানি যে আমার বাবা আমাকে কতটা নির্যাতন করেছে আর কতটা মানে উনি কেমন ছিল সেটা সম্পর্কে তোমাদেরকে আজও বলেছি। হ্যাঁ, আমার বাবার কিন্তু অনেক ভালো গুণ আছে, সেগুলোও তোমাদেরকে বলবো। সেই ভালো গুণটা কিন্তু আমাদের উপকার হয়নি, আমাদের কোনো কাজে লাগেনি, বাইরের মানুষের কাজে লেগেছে, যারা আমাদের কোনো উপকারে আসে না তাদেরকে উপকার করেছে আমার বাবা। মানে নিজেদের ঘর সংসারের জিনিস দিয়ে অন্যজনকে সাহায্য করেছে। আমরা অভুক্ত ছিলাম, আমরা না খেয়েছিলাম, আর অন্যজন জানতো, পাড়ার অনেক মানুষ রয়েছে তারা জানতো যে এই মানুষটার কাছে যদি সাহায্য চায়, ও মানে বাড়িতে যদি না আমাদের হয়তো ভাত খেতে বসেছি, সেই ভাতের থালাটা যদি কেউ যদি এসে বলে আমার খিদে লেগেছে, আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে সেই তাকে খেতে। আমার মা কিন্তু বেঁচে রয়েছে, এখনও আছে, আর আমার মার কাছে আমি এখন যাই। তবে আমার বাবা কিন্তু সারা জীবন সেই একই থেকে গিয়েছিল, মানে কখনো খাটাখাটুনি করেনি, সংসারে কোনো চালানা পয়সা দেয়নি, মানে এইরকমভাবে সারা জীবনটাই বেঁচেছিল। ঠাকুমা এনে দিত, সেই সেই পয়সায় খেত। আর ছোটো মাকে যখন বিয়ে হয়, বিয়ে দেওয়ার পরেও তো পরিবর্তন হয়নি, তো সেই মা আমার সেই ছোটো মা ইনকাম করে এনে দিত। তবে তোমাদেরকে একটা কথা বলি, হয়তো অনেকেই আমার মাকে বলেছে যে অনেক মেয়েরা রয়েছে তারা সংসার চালায় খেটে খুঁটে, কিন্তু দেখো খেটে খুঁটে আনলেও সেই সংসারে যদি শান্তি থাকে ঠিক আছে। আমার বাবা কী করতো, ছোটো মা ইনকাম করে আনবে, সেই প্রত্যেক দিন মালের টাকা দিতে হবে, না দিলে অশান্তি, মারধর হতো। সব মেয়ে কি সহ্য করতে পারে? তো ছোটো মাও অনেক অশান্তি সহ্য করেছে, মানে অনেক করেছে, কিন্তু আমার মা ছিল ভীতু, মা ঝগড়া করতে পারতো না। আর আমার ছোটো মা যে হয়েছিল সে কিন্তু খুব মানে শক্ত সামর্থ্য ছিল, বাবা কিছু করতে আসলে বাবাকে উল্টো কথা বলতো, কিন্তু আমার মা কাঁদতো, আমার মা পারতো না। আমি তো আমার মার সঙ্গে এখন ওঠাপড়া করি, তোমাদেরকে দেখাবো আমার মাকে পরবর্তীকালে, মানে তোমরা দেখতে থাকবে যে আমার মা কেমন। আমার মা ভীষণ ভীতু মানুষ, আর ওই ভয়েতে আমার মা জীবনের ভয়েতে চলে গেছে, কারণ বাবা তখন মানে একদম গায়ে জ্ঞান থাকতো না যখন মাকে মারতো, তো সেই জন্যে মা চলে গিয়েছিল। আর আমার মা জীবনে চলে গিয়েছিল, তাই বলে কিন্তু আমার মা আজ প্রাণে বেঁচে আছে। মা যদি এখানে থাকতো, মা হয়তো ওই চিন্তা করে করে মা এমনি কবেই মারা যেত। মানে সংসারের যা দুর্নীতি তখন, যে পরিবারের যে মানে অভাবটা আমাদের তখন দেখা দিয়েছিল, তো সবার পক্ষে তো সহ্য করাটা মানে হয়ে ওঠে না, না। তো এই জন্যে আমার মা মানে বাবাকে আবার দ্বিতীয় বিয়ে দেয়। আমার মা জোর করেই আসেনি, জোর করে বলতে আমার দাদুরা পাঠায়নি, মানে সবাই তো সবার সন্তানকে ভালোবাসে, তাই না? আমি যদি আমার মেয়েকে দেখি যে আমার মেয়ে এরকম জায়গায় কষ্ট আছে, আমি তো নিজে দেখাশুনে দিয়েছি, তাহলে আমি যদি দেখছি যে আমার মেয়েকে মারধর করছে, যখন মারছে তখন রক্তাক্ত করে দিচ্ছে, মানে খাওয়া দাওয়া হচ্ছে না, তাহলে আমি কি করব? আমি মেয়েকে তখন মানে কি করব যাতে আমার মেয়ে প্রাণে বাঁচে, সেরকম চেষ্টা করব যে আমার মেয়েকে ছাড়িয়ে নেব। কারণ জীবনটা তো মানে বাঁচলে তবেই তো আমার মেয়েকে দেখতে পারবো, আর সেই জীবনটা যদি চলে যায়, তো সেই জন্যে আমার মা চলে গিয়েছিল। সত্যি বলতে সেই কথাই বললাম, আমার মা বেঁচে রয়েছে এখনও। বাবার সঙ্গে আর সেখান থেকে কোনো দিন সাক্ষাৎ হয়নি। আর আরও কিন্তু পরবর্তীকালে আরও ঘটনা রয়েছে, সেগুলো তোমাদেরকে বলবো, মানে পরবর্তীকালে আরও কী কী আমাদের হয়েছে সমস্তটা তোমাদের বলবো। তো ভিডিওটি এই পর্যন্ত আমি শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থেকো। রাধে রাধে, হরি বল।